একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের হাই কমিশনে একটি ইমেল পাঠানো হয়েছে, হুমকি ইমেল। আমি যে পোস্টটা দিয়েছি তাড়াহুড়ো করে, সেটাতে আমি ভুল করে মঙ্গলবার লিখেছি। আসলে ইমেলটা এসছে শুক্রবার দিন রাতে। সেই ইমেল না বলে সেটাকে চরমপত্র বলা যায়। তাতে বলা হয়েছে 15 দিনের মধ্যে স্বৈরাচার সঙ্গী দেশ তাদেরকে বাংলার ভূমি ছাড়তে হবে, মানে বাংলাদেশের ভূমি ছাড়তে হবে। না ছাড়লে তার ফল ভোগ করতে হবে। তারপরে তো শনিবার গিয়েছে, রবিবার গিয়েছে, আজকে দীনেশ ত্রিবেদী আমাদের বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ে গিয়ে এই খবরটি জানিয়ে এসছেন। এবং ভারত সরকারকে তো আগেই জানানো হয়েছে, শুক্রবার দিনই জানানো হয়েছে। এখন এই প্রথম মানে ইমেলে একটা এরকম ধমক দেওয়া হলো, হাতে সময় মাত্র 15 দিন। তারপরে কি করা হবে সেগুলো বলা হয়নি, শুধু বলা হয়েছে ভালো হবে না, এই 15 দিনের মধ্যে আপনারা তল্পিতল্পা গুটিয়ে চলে যান। এখন ভারতের কাছে খবর আসার পর আপনারা জানেন আজকে রাশিয়া পৌঁছেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল রাতে এই নিয়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকের মানে জিস্ট যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক আপাতত ছিন্ন করার কথা ভাবছে ভারতবর্ষ। রাষ্ট্রদূতকে ওখান থেকে তুলে আনা হবে এবং আমি যেটা আগের দিন বলেছিলাম মানে প্রিকুয়েশন হিসেবে যে ভারত যাতে তার কর্মচারীদের ওখান থেকে দ্রুত ফিরিয়ে আনে, কারণ তাদের পরিবার কিন্তু আতঙ্কে ভুগছে। এখন এই ইমেলটি প্রকাশ হয়ে পড়েছে, মানে বিদেশ মন্ত্রক মারফত প্রকাশ হয়ে পড়েছে, বিদেশ মন্ত্রকের মধ্যেই ঘোরাফেরা করছে। এখন শুক্রবার দিন হয়েছে, আমি খবর পেয়েছি আজকে সোমবার। এর মধ্যে ঘটনা অনেক দূরে হয়তো এগিয়ে গেছে, আমি তা জানতে পারিনি, এখনো জানতে পারিনি। তো এই ইমেলটি করা হয়েছে চট্টগ্রামের একটি, আমরা সাইবার কাফে বলতে পারেন, সাইবার স্টেশন বলতে পারেন, সেখান থেকে। এটা কিন্তু বাংলাদেশের পুলিশ বলেনি, আমাদের ওই ইমেলের আইডি দিয়ে এটাকে বার করেছে। চট্টগ্রামের একটি সাইবার কাফে থেকে এই ইমেলটি করা হয়েছে এবং সম্ভবত ইমেলের সমস্ত ফ্যাক্টসগুলো সব একই ইমেল বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিভিন্ন মানে আপনার যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে পাঠানো হয়েছে। এই যে এতগুলো রাষ্ট্রকে পাঠানো হলো, শোনা যাচ্ছে 4-এর বেশি হলে আমাদের হলে 5। আপাতত শোনা যাচ্ছিল পাকিস্তান, তুর্কি, জাপান এবং চীন, 4টে দেশকে পাঠানো হয়েছিল। এবার ভারতের কাছ থেকে জানা গেল ভারতও পেয়েছে। তার মানে এখন ভারতবর্ষ আর আমেরিকা দুজনে মিলে কাজ করছে বাংলাদেশে যৌথভাবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ভারতের কাছে এই ইমেল এসে থাকে তাহলে ইউএস এম্বাসিতে কি যায়নি? নিশ্চয়ই গেছে। এবং ইউএস এম্বাসিতে গেলে তার পরিণামটা কি হবে সেটা কি তারেক রহমান সরকার ভাবতে পারছে? ভারতবর্ষ নয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেললো এবং খাদ্য সামগ্রী, ডিজেল ফিজেল যা আছে সব বন্ধ করে দিল। ধরুন আগামী পরশুদিন থেকে আজকে থেকে সব বন্ধ, আপনারা কিছু পাবেন না। এই ইমেলের পর আপনারা কিছু পাবেন না। ফাঁকা পেটে না সন্ত্রাসবাদের ভুলি ওই জানলা গুলে হাওয়া হয়ে যাবে যখন 2 মাস ফাঁকা পেটে থাকবে। আমি বারবার বলেছি যে আমার মায়া হয় এই সাধারণ মানুষের জন্য। তো আজকে বিএনপি যে কোন গাড্ডায় পড়ে আছে, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি নিজেও বুঝতে পারছে না, ঘর শত্রু বিভীষণ হয়ে রয়েছে। এই জামাত কিন্তু পাকিস্তানের হাত ধরে
এই সমস্ত কিছু কাণ্ড কারখানা করছে। গতকালকে আমি বলেছিলাম আপনাদের, পাকিস্তানের ইউএস এম্বাসিতে এরকম ঝামেলা করেছিল, ওরা কানাডিয়ান এম্বাসিতে করেছিল, পাকিস্তানের মধ্যে কানাডিয়ান এম্বাসিতে করেছিল, ঠিক একই ধাঁচে বাংলাদেশেও হচ্ছে। তারা পাকিস্তান যা যা করেছে বাংলাদেশকে সেইভাবে এগোতে বলা হচ্ছে, এবং যাতে পাকিস্তানের সমগোত্রীয় একটা জায়গায় বাংলাদেশ পৌঁছাতে পারে। এখন বাকি রইল, আমি যে এফএটিএফ এর গল্পটি বলেছিলাম না আপনাদেরকে, এফএটিএফ এ পড়ার যে আশঙ্কাটা আছে, সেই আশঙ্কাটা কিন্তু এবার আরো মাত্রা পেল। ইউএস এম্বাসিতে কেউ যদি মানে হুমকি চিঠি পাঠায়, সেটা কিন্তু আমেরিকা কিন্তু খুব সাধারণভাবে নেবে না, কারণ তারা বুঝতে পারছে যে এটা আর একটা সিরিয়া হতে যাচ্ছে। ফলে এখনই এর সমস্ত রকম সাহায্য বন্ধ করে দাও। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের কথা হয়েছে ওই বৈঠকের পরই, মানে আমাদের রাশিয়া যাওয়ার আগে জয়শঙ্করজি যে বৈঠকটি করেছিলেন, সেখানে কে কে ছিলেন আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। আমি ফার্স্ট হ্যান্ড খবর যেটুকু পেয়েছি সেইটুকু আপনাদের বললাম। এবার পুরো খবর পেতে গেলে কালকে দুপুরবেলা পাবো, সারাদিন আমার সময় লেগে যাবে। তো এইটুকু হচ্ছে ফার্স্ট হ্যান্ড খবর। তো আপাতত ঠিক হয়েছে, ওখান থেকে রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নেওয়া হবে, এবং যে সমস্ত ভারতীয় কর্মচারী রয়েছে তাদেরও ফিরিয়ে নেওয়া হবে। সমস্ত পাসপোর্ট যাদেরকে দেওয়া আছে, ওখানে জমা আছে, 7 দিনের মধ্যে সমস্ত পাসপোর্টগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। যে যার পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যাও। আপাতত ভিসা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, যতদিন না আবার পুনর্মূল্যায়ন হয় বা পুনর্বিবেচনা হয় ততদিন বন্ধ থাকবে। তার মানে যেটুকুই আপনাদের এগিয়ে ছিল না, আবার ব্যাক গিয়ার মেরে সে পিছিয়ে গেল। আমি যে তারেক রহমানের কথা বলছিলাম, তারেক রহমানের আমি আগে বলেছিলাম তারেক রহমানের আসার কিন্তু ইচ্ছা আছে, কিন্তু জামাতের হাতে তালুবন্দি। আর আমি আর একটা কথা বলেছি, যেটা ভবিষ্যতে প্রমাণ হবে, ইউনূস আর জামাতের হাতে এমন কিছু গোপনীয় কার্ড রয়েছে যেটা দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাকে পুতুল প্রধানমন্ত্রী খাড়া করে দিয়ে তার ঘাড়ে সমস্ত কিছু চাপিয়ে পেছন দিক দিয়ে এরা খেলছে। যদি কিছু হয় তখন বলবেন তো প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী সব ডিসিশন নিয়েছেন, আমরা তো করিনি। সমস্তটা তারেক রহমানের ঘাড় দিয়ে করানো হচ্ছে। তারেক রহমান কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু তিনি কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে আছেন, এবং তিনি যে বিপদে আছেন সেই খবরটা কিন্তু পরাগ জৈন তাকে পৌঁছে দিয়েছে। আমাদের দেশে যখন আইবি রয়ের যে ডিরেক্টর পরাগ জৈন যখন গেছিলেন, তখন তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেছিলেন। তাকে কিন্তু বলেছিলেন, আপনার জীবন কিন্তু ঝুঁকিতে রয়েছে, আপনি কি করবেন ভেবে দেখুন। কারণ কিন্তু এই সব খবরগুলো রাখে, পাকিস্তানে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কারা যোগাযোগ করছে, রহমানি আপনাদের সেই হচ্ছে পাকিস্তানের প্রধান এজেন্ট। রহমানি এই কাজগুলো পাকিস্তানের বুদ্ধিতে এই কাজগুলো করছে। পাকিস্তানের 4 জন না 5 জন না আরো বেশি বোধহয় আপনার আইএসআই এর লোক এসেছিল, ওয়েস্টিন হোটেলে ছিল বেশ কিছুদিন। তারা এখানে বসে সমস্ত প্ল্যান করে গেছে, এবং জামাতের শীর্ষ নেতারা, আমির সহ শীর্ষ নেতারা সেই হোটেলে কিন্তু উপস্থিত ছিলেন গোপনে। এবং সেই মিটিংগুলো হতো রাত্রিবেলা 2টোর সময়, 2টো থেকে ভোর অবধি, লোকচক্ষুর আড়ালে অন্ধকারে এই সমস্ত মিটিংগুলো হতো। ভারত কি করবে? ভারত মালপত্র সমস্ত বন্ধ করে দিল। এবার ভারত কিন্তু সিরিয়াসলি ভাববে যে অ্যাকশন নিতে হবে, সিরিয়াসলি ভাববে। এতদিন কিন্তু ভারতবর্ষ ছাড় দিয়েছে যে না, পার্শ্ববর্তী রাষ্ট্র
আমরা এটা করব না। কিন্তু এখন যে জায়গায় পৌঁছেছে, জল কিন্তু নাকের ওপরে উঠছে। সুতরাং আমার মনে হয় না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কথায় কথায় বলছে সিঁদুর 2 ইজ অনগোয়িং, তখন আর যে সমস্ত সৈন্য সমাবেশ করা হয়েছে, শেখ হাসিনা ঢোকার আগে এই সমস্ত ফিনিশ করার জন্য এদের জায়গায় জায়গায় সমস্ত টপকানো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের আগস্ট মাসের 21 তারিখ বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত যে পদ পদবি, সেই সর্বোচ্চ সম্মানিত পদ পদবি হলো রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি পদে নিয়োগ পেলেন সর্বজন শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা। আর একই দিনে বেশ কয়েকজন নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা শপথ গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে এই দৃশ্যের মধ্যে কোনো অসুন্দর নেই। যারা নিয়োগ লাভ করেছেন মন্ত্রী হিসেবে, একমাত্র ধর্ম প্রতিমন্ত্রী, তার সম্পর্কে বিতর্ক তৈরি হয়েছে। বাকি অন্য যারা আছেন তারা প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, আর কেউ কেউ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এবং একই সঙ্গে সারা বাংলাদেশে জনপ্রিয়, যেমন আন্দালিব রহমান পার্থ। তো কাজেই এখানে 21 তারিখে কয়েকজন মন্ত্রী হয়েছেন, কয়েকজন রাষ্ট্রপতি হয়েছেন, এবং যাকে বলা হয় বঙ্গভবনের ইতিহাসে এই প্রথম একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক আয়োজন করল। স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে ছিলেন, তার যত পাত্র মিত্র রয়েছেন সবাই সেখানে গেছেন এবং যে যার মতো করে সেখানে আনন্দ করেছেন, ফুর্তি করেছেন। বঙ্গভবনের সূত্রে জানা গেছে যে এ যাবৎকালে বঙ্গভবনে যত মেহমান আমন্ত্রিত হয়েছে বা ইতিপূর্বে হয়েছেন, তাদের মধ্যে এইবারের আয়োজনটি ছিল সবচেয়ে জৌলুসপূর্ণ, জাঁকজমকপূর্ণ। অ্যাজ ইট ইজ, সেই সম্রাট পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তাকে যেভাবে দিল্লির লালকেল্লাতে সংবর্ধনা জানানো হয়েছিল ভারতবাসীর পক্ষ থেকে, ঠিক একইভাবে এইবারের বঙ্গভবনের আলোকসজ্জা, মেহমানদের উচ্ছলতা এবং সব কিছু দেখে মনে হলো যে আমরা একটা নতুন বিজয় উদযাপন করতে যাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি নবনির্বাচিত, অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে অভিষিক্ত হয়েছেন। তার পরিবারের যারা আছেন, তার জামাতা, তার মেয়ে, তার স্ত্রী, তার অন্যান্য যারা সদস্য রয়েছেন, এই প্রথম আমরা সবাইকে দেখলাম এবং মেনশন করতে পারলাম যে ইয়েস, এই হলো জামাই, এই হলো মেয়ে। মেয়ের পরনে এই শাড়ি ছিল, জামাইয়ের পরনে এরকম ডবল ব্রেস্ট কোট ছিল, টাইয়ের রং এরকম ছিল, সে এইভাবে সিনা উঁচু করে দাঁড়িয়েছিল, এরকম নানা রকম জিনিস হলো। প্রধানমন্ত্রী তার স্ত্রীর পাশাপাশি বসেছিলেন। সেখানে সাবেক সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে বসেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সেই এরকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি খুব স্বাভাবিক ছিলেন। বিভিন্ন মানুষের সঙ্গে সেলফি তুলেছেন, কেউ কেউ দূর থেকে তাকে সেলফি তুলে আবার তাকে হাই বলেছেন, তিনি আবার সেটাকে হাই হিসেবে রেসপন্ড করেছেন এবং সেই অনুযায়ী সেই সকল ছবি যখন আবার সোশ্যাল মিডিয়াতে এসেছে, পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হয়েছে। তো এইরকম, কিন্তু এসবের মধ্যেও যে অশনি সংকেত থাকতে পারে, এ সকল কিছুর মধ্যেও যে সমস্যা থাকতে পারে, এটি আমাদের ইতিহাস যারা চর্চা করেন তারা ভালো বলতে পারবেন। আমি প্রশ্নগুলো করি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন হলো যে কেন এই অনুষ্ঠানটি আগস্ট মাসে হতে হলো? এর কারণ হলো আগস্ট মাসটি ঐতিহাসিকভাবে বিএনপির জন্য ভালো না, আওয়ামী লীগের জন্য ভালো না, এদেশের জনগণের জন্য ভালো না। এই আগস্ট মাসকে কেন্দ্র করে আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটেছে, বহু প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে,
রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। সাম্প্রতিক সময়ের ৩টি ঘটনা: ৭৫-এর ১৫ই আগস্ট, ২১শে আগস্টের গ্রেনেড হামলা। এক্স্যাক্টলি যেই দিন বঙ্গভবনে এরকম মহা আনন্দের মানে একটা অনুষ্ঠান উদযাপন করা হলো, ঠিক একই দিনে বিগত বিএনপির জামানাতে সেই গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে যে নির্মম ২১শে আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল এবং যত মানুষ হতাহত হয়েছিল সেই ঘটনায় এখন অমীমাংসিত। এবং সেখানে যেভাবে জজ মিয়া নাটক তৈরি করা হয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এটির একটি ট্র্যাজেডি, এটি রাষ্ট্র ব্যবস্থার একটি ব্ল্যান্ডার। এবং ওই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, যে প্রতিহিংসা পরায়ণতা তৈরি হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমনকি ৭৫-এর ১৫ই আগস্টের দ্বারাও আওয়ামী লীগ এতটা বিক্ষুব্ধ হয়নি। এই কারণে সেখানে বঙ্গবন্ধুর যে পরিণতি, তার যে হত্যাকাণ্ড, সেটার একটা সার্টেন রিজন আছে, মীমাংসিত বিষয়। এরা করেছে, এই কারণে করেছে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। ফলে এখানে কোনো সন্দেহ নাই, অবিশ্বাস নেই। কিন্তু ২১শে আগস্টের পুরো ঘটনাটা সন্দেহের মধ্যে, অন্ধকারের মধ্যে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কাউকে অবিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এর দ্বারা যে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রয়েছে, তারা কিয়ামতের ময়দানেও অপরাধীদেরকে ক্ষমা করতে পারবে না। এবং সেই ২১শে আগস্ট নিয়ে পক্ষে বিপক্ষের লোকজন, এক পক্ষ কেঁদেছে, অপর পক্ষ হেসেছে। এক পক্ষ তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, অপর পক্ষ আহাজারি করেছে। সেই ২১শে আগস্ট তারিখে, অর্থাৎ সেই দিনই কেন বঙ্গভবনে অনুষ্ঠান করতে হবে? এমনি আমার বিএনপির কতগুলো জিনিস কেন জানি মনে হয় একেবারে অপাংতেয়। যেমন ধরুন, ৭৫-এর ১৫ই আগস্টের এই দিনটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য ৬ কোটি মানুষের জন্য শোকাবহ ঘটনা। এখন এই দিন ধরুন বেগম খালেদা জিয়ার জন্মদিন। এখন সেই জন্মদিন একান্ত ঘরোয়াভাবে যে কোনো লোক পালন করতে পারে, ডাজ নট ম্যাটার। এখন এটাকে দেখিয়ে সেলিব্রেট করে একদিকে, মানে যখন রাষ্ট্র ক্ষমতা ছিল না তখন কোনো কথা নেই, যখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল ঠিক সেই সময়টাতে যেন ৭৫-এর ১৫ই আগস্টে কেউ শোক প্রকাশ করতে না পারে, সেই দিন যেন সবাই কেক খায়, জন্মদিনের আনন্দ করে, উৎসব করে। এইভাবে বিএনপির যারা কিছু লোকজন রয়েছেন তারা এই বিএনপির নেতাকর্মীদেরকে খেপিয়ে তোলা শুরু করলো। এখন ৭৫-এর ১৫ই আগস্টে বেগম জিয়ার জন্মদিবস পালন করতে হবে। এবং এই একটা ঘটনায় বেগম জিয়ার এডুকেশন, তার ইমেজ, তার সততা, তার সারা জীবনের যে অর্জন, তার সফলতা, সব কিছুকে এই বিএনপির যারা এই মানে দুষ্ট বুদ্ধির ধারক, তারা এটাকে শেষ করে দিয়েছেন। সিমিলারলি আবার ধরুন, এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসানকে সেখানে নেওয়া, এরপরে সেই মাগুরার সেই কুখ্যাত নির্বাচন, বিভিন্ন রকম ঘটনা, মানে বিএনপি একটার পর একটা ঘটনা ঘটে, ছোট্ট একটা ঘটনা ঘটায়, সেই ঘটনা আলটিমেটলি তার পতন ডেকে নিয়ে আসে। কানছাটে সেই বিদ্যুতের দাবিতে যে আন্দোলন হলো, সেখানে গুলি করা, উত্তরবঙ্গে কৃষকদের উপরে সেই গুলি চালানো, এই ঘটনা দেখে ঘুরে ফিরে আবার এইবার এই ৬ মাসের সরকার পরে আসছে। আমি যখন এই ভিডিও করছি, সেই উত্তরবঙ্গের কৃষকেরা একটা গোডাউন লুট করে সমস্ত সার নিয়ে গেছে। সারা দেশে বিদ্যুতের জন্য সেই ২০০১ থেকে ৬-এর মতো একই ঘটনা ঘটছে। তারপর সেই অন্যান্য যে বিষয়গুলো আছে, অতীতে বিএনপিকে ভীষণ রকম যেগুলোকে মানে যা বিএনপিকে ভুগিয়েছে, যেমন চাঁদাবাজি, কমিশন নেওয়া, নিয়োগ বাণিজ্য, রাষ্ট্রীয় পদ পদবিতে নিজেদের লোক ঢোকানো, এবং জাস্ট সরকারের কন্টেম্পোরারি একটা পাওয়ার হাউস গড়ে তোলা। এইবারও ঠিক সেম জিনিসটি টু দি পয়েন্টে হয়ে যাচ্ছে। ফলে কি হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, অন্য সবার কাছে যেটা মনে হচ্ছে, যে জমে জম টানে। বারবার শুধু একটা মানুষের জীবনে ধরেন একই ঘটনা ঘটে। যে বাপ চিকেন পক্সে মারা গেল, তার ছেলে দেখবেন ডায়রিয়াতে মারা গেছে। ছেলে ডায়রিয়াতে মারা গেল, তার মেয়ে বা পরিবারের যারা সদস্য তারা ব্রঙ্কাইটিসে মারা গেল। এইভাবে কিছু কিছু পরিবার, কিছু কিছু দল, কিছু কিছু ব্যক্তি ধীরে ধীরে তারা নিজেদেরকে শেষ করে ফেলে। তারা নিজে নিজে প্রকৃতির অভিশাপের মধ্যে তারা পড়ে যায়।
এবং তাদের জীবন জীবন তারা শেষ করে ফেলে। আবার কিছু মানুষ দেখা যাচ্ছে শত শত বছর ধরে প্রকৃতির তারা আশীর্বাদ নিয়ে সুস্থ থাকে, সবল থাকে, বংশ বৃদ্ধি করে। আমাদের দেশের দুটো রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, ইভেন জাতীয় পার্টি, তাদের জীবনের যে আপনি গ্রাফ দেখেন, এরপরে মুসলিম লীগের গ্রাফ দেখেন, জামাতের গ্রাফ দেখেন, শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি দল বারবার একই ভুল করে। ক্ষমতায় থাকতে যে ভুল, সেই ভুল ক্ষমতায় দ্বিতীয়বার এসে আবার সেই ভুল করে। বিরোধী দলে থাকতে তাদের যে ভুলগুলো হয়, সেই ভুলগুলো আবার বিরোধী দলে গিয়ে তারা ঠিক সেম ভুল করে। বিরোধী দলে থাকতে যারা ক্ষমতায় থাকে তারা তওবা করে, আর কখনো হরতাল করব না, গাড়িতে আগুন লাগাবো না, পিছন থেকে কোনো চক্রান্ত করবো না, পলিটিক্যালি ম্যাচিউর থাকবো। কিন্তু যখনই বিরোধী দলে যায়, প্রথমে গিয়ে বলে চাকু মারো, বোমা মারো, ওইটা করো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। সরকারি দলে যখন থাকে তখন তারা চিন্তা করে যে বিরোধী দলকে আর দাঁড় করাতে দেওয়া যাবে না। আবার বিরোধী দলে থাকলে যদি তারা চিন্তা করে আমরা সরকারি দলে গেলে জেলখানা উন্নত করব, এই সুযোগ দেব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, প্রতিটা মানুষের জন্য এই দুনিয়াকে জান্নাত বানিয়ে দেব। কিন্তু ক্ষমতায় এসে আবার সেই আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসির মতো ঘটনা ঘটাতে থাকে। তো এইবারে যে বিএনপি খুব স্বল্প সময়ের মধ্যে আসছে, আপনি গিয়ে দেখুন যে 2001 থেকে 2006 সেই বিএনপির মধ্যে আর এখনকার বিএনপির মধ্যে কোনো বিষয় ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আগের সরকারের যে নেতিবাচক বিষয়গুলো ছিল, সেই নেতিবাচক বিষয়গুলো কমেছে না বেড়েছে। এরপরে আপনি চিন্তা করুন যে আগের সরকারগুলো, মানে বিএনপির আগের সরকারগুলো 91 থেকে 96, 96 থেকে 2001, এই সময়টাই ধরেন, কিংবা ধরুন সাত্তার সাহেবের জামানাতে বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে, 4 টার্ম তো, এই 4 টার্মে তারা যে ঝুঁকিগুলো তৈরি করেছিল, যে ঝুঁকিগুলো মোকাবেলা করেছিল, যে বিপদ বিপত্তির মধ্যে পড়েছিল, এবং তারা যে প্রকৃতির একটা সার্কেলের মধ্যে পড়ে গিয়েছিল। আপনি গিয়ে দেখেন এইবার ঠিক সেম ঘটনাগুলো, অর্থাৎ জিয়াউর রহমান সাহেবের আমলের বিপদগুলো, সাত্তার সাহেবের আমলের যে অনিয়ন্ত্রিত অবস্থা, বিশৃঙ্খলা এবং তৃতীয় চতুর্থ পক্ষের যে আগমন, সবাই টের পাচ্ছিল যে সরকার টিকবে না। আবার 91 সালে বিএনপি যে সমস্ত কারণে তাদের পরাজয় ডেকে নিয়ে এসেছিল, 2001 সালে যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে একটা 1-11 অনিবার্য হয়ে পড়েছিল, ঠিক সেইভাবে দেখেন গত 6 মাসে এই অতীতের যে 4টি বিএনপি সরকার, সেই কাজগুলো যে মাসে হয়েছিল, যে সময় হয়েছিল, যে পরিবেশে হয়েছিল, যে প্রেক্ষাপটে হয়েছিল, তার একটা জিনিস থেকে এইবার এই সরকার বের হতে পেরেছে কিনা। ফলে সেই দিক থেকে আপনি যদি ধরেন এইবারের 2026 সনের 21শে আগস্ট এবং এই 21শে আগস্টে বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ এবং মন্ত্রীদের শপথ, এবং এর মাধ্যমে সরকারের অতি আনন্দ, অতি উৎসাহ এবং ভালো কিছু করার তাদের এই আগস্ট মাসকে কেন্দ্র করে যে চেষ্টা, এটি আমার দৃষ্টিতে মন বলছে, এটার কোনো যুক্তি নাই, ব্যাখ্যা নেই, কিন্তু মন বলছে এর পরিণতি কোনো অবস্থাতেই আমাদের কারোর জন্য ভালো হবে না।